আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করেছে। সেই সরকার কিভাবে চলবে না চলবে সেটা নিশ্চয়ই বিএনপি ভালো বোঝে। বিএনপি দেশ চালাতে কি করতে হবে না করতে হবে সেটা ডিসিশন বিএনপি নেবে। কিন্তু আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম যে কিছু ব্যক্তির যখন পরিবর্তন ঘটা শুরু হলো তখন কিছু ব্যক্তি এবং কিছু গোষ্ঠী অর্থাৎ ২-৩টা গোষ্ঠী জামাত সমর্থিত যে জোটটা ছিল সেই জোটের অন্তর্গত যে গোষ্ঠীটা আছে তারা তাদের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে। তারা সরকারের সিদ্ধান্তের ব্যাপারে তারা দ্বিমত পোষণ করা শুরু করেছেন। সরকার চালাবে বিএনপি, এই সরকারের পূর্ণ কর্তৃত্ব থাকতে হবে বিএনপির। তারা চাচ্ছে যে জামাত অর্থাৎ জামাত এবং রাজাকার সংশ্লিষ্ট যে দল লোকগুলো ছিল তারা যেন এই সরকারে থাকে। তো এরই মধ্যে তাজুলকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেই তাজুল রাজাকারের আইনজীবী তাজুল, যার বিরুদ্ধে হাজার কোটি টাকার বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে, যিনি রাজসাক্ষী বানিয়ে হাজার হাজার কোটি টাকা অর্থাৎ কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। সত্য মিথ্যা জানি না, অবশ্যই তদন্তের মাধ্যমে সেটা বেরিয়ে আসবে। এরপর 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ। জামাত ইসলামীর লোকজন ভেবেছিল তাদের লোকজনকে প্রশাসক তারা নিয়োগ করেছে, তো এই প্রশাসকগুলোই থাকবে। কিন্তু বিএনপি তার সরকার সে চালাবে, কোথায় কিভাবে চালাতে হবে সেটা সে ভালো জানে। জামাত ইসলাম তো সরকারে ছিল না, গত 1.5 বছরে সরকার চালানোর চেষ্টা করেছে, তারপরেও সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের কাছে ছিল না। কিছু কিছু জায়গায় তারা তাদের নিয়ন্ত্রণ নিয়েছিল। সেই হিসেবে তারা মনে করেছে যে তারা হয়তো বা সব কিছু বোঝে। কিন্তু বিএনপি এর আগে অনেকবার সরকার চালিয়েছে এবং তারা জানে যে সরকারের কোন জায়গায় কিভাবে কি করতে হয়। তাদের অবশ্যই জামাত থেকে বোঝার বা শেখার কিছু নেই। তো এই 2 জায়গায় নিয়োগ, তাজুলের নিয়োগ বাতিল এবং 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করার পর জামাতের লোকজন অর্থাৎ জামাতি এনসিপি গুন্ডা যাই বলি না কেন, রাজাকারের বাচ্চা, রাজাকারের বংশধরেরা, ওদের আসলে চুলকানি শুরু হয়েছে। চুলকানিটা তারা কিভাবে প্রকাশ করছে আমরা একটু দেখি। প্রথমেই আমরা জামাত ইসলামীর সেক্রেটারি, যিনি এই ইউনূস সরকারের আমল বা জামাত সরকারের আমলেও তিনি তার সংসদীয় পদ দখল করতে পারেননি, এর চেয়ে দুর্ভাগ্যের কিছু নয়। তো উনি কি বলছেন? দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়ে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে সরকার। মানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে সরকার কি করবে না করবে, সরকার তার সরকার চালানোর জন্য কি করবে সেটা জামাত থেকে শিখতে হবে। তাই জামাতের সেক্রেটারি জেনারেল বোঝানোর চেষ্টা করছেন। এরপরে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সে কি বলে, সিটি কর্পোরেশনের নির্বাচন না দিয়ে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ, এটা নয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। আপনারা যেভাবে ইচ্ছা ক্ষমতা চালাইয়া যান, আমরা চুপ করে দেখে যাই। আশা করি আরও অনেক কিছু দেখবো ইনশাল্লাহ। এখন আর দেখা ছাড়া কিছু করার নাই। এখন আর সেই ইউনূস সরকার নেই, যখন তখন মব করারও সুযোগ নেই, যখন তখন এসে শাহবাগ দখল করারও সুযোগ নেই, রাস্তাঘাট বন্ধ করার সুযোগ নেই। এখন আসা মাত্রই লাঠির ব্যবহার হবে, লাঠির সঠিক ব্যবহার হবে। এরপরে গুম হয়ে যাওয়া জামাতি লেফটেন্যান্ট কর্নেল, পরবর্তীতে এই ইউনূস সরকারের শেষ সময়ে এসে শোনা যায় যে ব্রিগেডিয়ার হিসেবে তাকে পদোন্নতি দিয়ে তাকে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, জামাতি হাসিন। চিফ প্রসিকিউটর তাজুলকে সরানোর অর্থ হলো বিচার বিভাগের উপর সরকারের অযাচিত হস্তক্ষেপ। আমরা গুম খুন সহ সকল ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। মানে তাজুল থাকলেই ন্যায় বিচার হতো, অন্য কেউ থাকলে ন্যায় বিচার হবে না। এটা নিশ্চয়তা দেওয়ার মানে হচ্ছে যে তাজুল থাকলে তাদের ইচ্ছা মতো বিচারটা করতে পারতো, তারা যেভাবে চায় সেভাবে বিচার হতো। এটাই সে বুঝিয়ে দিয়েছে। এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনের ওপর, হাসিন যে গুম হয়েছিল বা যেসব গল্প কাহিনী বলা হয় শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে যে এলিগেশন আনা হয়েছিল, আমার মনে হয় সেটা সঠিক ছিল। তারপর আব্দুর রহিম, সাবেক সভাপতি রাবি, শিবিরের আরেকটা বলছে, তোমরা আমাকে একজন ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী দিতে, আমি তোমাদের অনির্বাচিত মেয়র দেব। মানে সরকার তার জায়গায় সে জামাতি লোকদেরকে সরিয়ে দিয়েছে। এদের চুলকানি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন চাচ্ছে যে তাদের লোকগুলাই থাকবে, আর হলো যে সরকার মানে তাদের কথা মতো চলবে। তো এরই মধ্যে আরেকজন কি ডক্টর মির্জা গালিব, সে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক, সে বলছে তাজুল ইসলামকে সরাইয়া দেওয়ার পরে জুলাই ইস্যুতে বিএনপিকে আর কি অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায়? জুলাই ইস্যু মানে কি আসলে আমি তো জানি না। জুলাই ইস্যুটা কি, জুলাইটা আসলে কি? এইসব বাটপার, শিবিরের বাটপার, জামাতি বাটপারদের জন্য জুলাই অনেক কিছু। আমাদের বাংলাদেশের মানুষের জন্য 90-এর গণ অভ্যুত্থান যেটা ইস্যু, যেরকম জিনিস 2011-তে 1/11 যেটা আসছিল, সেই সময় যে একটা অভ্যুত্থান ঘটেছে সেটা যে জিনিস, এই জুলাইয়ে আগস্টের 5 তারিখ যে সরকার পতন করে সেটা সেম জিনিস। এখানে বাড়তি তো কিছু নেই।
এটা জামাত শিবিরের জন্য অনেক বিশাল জিনিস। তারা এটা থেকে চেয়েছিল যে বড় কিছু অর্জন করতে, কিন্তু দুর্ভাগ্য আসলে জনসমর্থন একটা দলের জন্য যা হওয়ার তাই হয়েছে। এরপর আশাদ হোসেন হুমায়ুন নামে একজন প্রবাসী বুয়েটিয়ান নিশ্চিন্তভাবে ইনিও জামাত শিবিরের লোক। রাজাকার দুই প্রকার, 1971 সালে 9 মাসের পাকিস্তানি রাজাকার আর পরবর্তী 55 বছরে ভারতীয় রাজাকার, কারাবাসী ক্ষতিকর। আসলে 71-এর যে রাজাকার ছিল পাকিস্তানি রাজাকার, সেই রাজাকাররা যে পরিমাণ খুন ধর্ষণ করে গেছে, আগামী 100 বছরেও মানে যদি কেউ চেষ্টা করে এই ঘটনা ঘটাতে পারবে না। অতএব এই রাজাকারের বাচ্চা যে কথাটা বলেছে, এই রাজাকারের বাচ্চাকে চিহ্নিত করার কিছু না, এটা একটা রাজাকারের বাচ্চাই। তারপর এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান কি বলল? ধন্যবাদ তারেক জিয়াকে চুপ্পুকে সাপোর্ট দিয়ে 72-এর সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আসলে আমরা বোকা বলেই দেশের জন্য জীবন দিই, রক্ত দিই। মূল কথা এই যে যদি জীবন দিত তাহলে সে তাকেও জীবন দিতে হতো। আসলে ওই সময়টাতে পরিবারের লোকজন, এমনকি ঘরে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং যেভাবে সকলের সামনে ঘটনাগুলো আসছিল, মানুষজন আসলে তখন আসলে হিতাহিত জ্ঞান হয়ে তারা আসলে রাস্তায় নেমে গিয়েছিল। তখন তারা বুঝতে পারেনি যে তাদের মৃত্যু হবে বা কি হবে না হবে। একেবারে যে তারা যে শেখ হাসিনার মানে অর্থাৎ তারা যে স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য মারা গিয়েছে সেটা না, আসলে তারা অনেকে না বুঝেও মারা গিয়েছে। যাই হোক, এই যে রক্ত দেবে না বলছে, আসলে সময়ের প্রয়োজনে এইসব বীরের জন্ম হবে। কখন কে কোন সময় কোন জায়গাতে গিয়ে উপস্থিত হয় একমাত্র আল্লাহ জানে, আল্লাহ সেটা বিচার করে মানে ব্যবস্থা করে দেয়। অতএব এইসব ফালতু এবং আজে বাজে কথাবার্তা এইসব যে এনসিবির ছেলেপেলেগুলো বলছে, এগুলো হচ্ছে যে মানে কি বলা যায় যে এখন হতাশা, এখন আসলে সেই মবতন্ত্র নাই, যখন তখন যেখানে সেখানে যে মববাজি করা যায় না, যখন তখন সেখানে যে হেডাম দেখানো যায় না, এখন হেডামটা কমে গেছে, এই জন্য তারা এইসব কথাবার্তা বলছে। তো আরেকজন মববাজ SM সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। বিএনপি চুপ্পুদের কিভাবে টিকে রেখেছিল তা আজকে তার সাক্ষাৎকারে জানা যাচ্ছে। আর আওয়ামী লীগের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে কিনতে না পেরে একদমই বাদ দিয়ে দিচ্ছে বিএনপি। জনগণ ছাড় দিয়েছে অনেক, কিন্তু আর ছেড়ে দেবে না। এসব আউল ফাউল কথা কয়দিন বলবে, এরপরে যখন মিডিয়াতে গুরুত্ব হারাবে, এরপরে যখন মববাজি করতে পারবে না, কোনো জায়গায় যখন কোনো কিছু করতে পারবে না, যখন কোনোখানে মববাজি করতে মার খেয়ে আসবে, হয়তো কিছু নাটক টাটক তৈরি করতে পারে মববাজি করে মার খাওয়ার, তারপর একটা সময় নিশ্চিন্ন হয়ে যাবে, চুপ হয়ে যাবে। আর নিশ্চয়ই এবার আর ইউনূসের সে আমল নাই যে মামলা থেকে রক্ষা পাবে। এবার মববাজি করার জন্য পূর্বের যে মববাজি হয়েছে সেই জন্য মামলা হলে মামলায় ধরা খাবে, আর যে ভবিষ্যতে যদি কোনো মববাজি করতে যায় তার জন্য তো কোনো রেহাই নেই। তারপরে আরেকজন জামাতি আইনজীবী মানে সুশীলের ভান ধরা, সুশীল না আসলে নিরপেক্ষতার ভান ধরা আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট, কথাবার্তায় আচার আচরণে স্পষ্ট বোঝা যায় যেটা জামাতি। বিএনপি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরাই দিয়ে নিজস্ব লোক নিয়োগ দিতেছে, অথচ তাজুল ইসলাম তার টিম জীবনের রিস্ক নিয়ে বিচার কাজকে এক জায়গা পর্যন্ত নিয়ে আসছে। জুলাইয়ের প্রতি, দেশের প্রতি তাদের এই কমিটমেন্ট বিএনপি এক পয়সা মূল্য দিল না। আমি জানি না তাজুল ইসলাম আসলে কিভাবে এটা এক জায়গায় নিয়ে আসছে। আসলে একটা দলের এজেন্ডা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজাকারদেরকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালটাকে বিতর্কিত করার জন্য জামাতের একটা এজেন্ডা ছিল, সেখানে তাজুলকে বসানো হয়েছিল। তাজুল সেটা করতে যেয়ে তাজুল আসলে যথেষ্ট সময় পায়নি, একটা সত্যি কথা, সেটা তাজুল স্বীকার করেছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তাজুল এই জায়গাটাতে শেখ হাসিনার যে ফাঁসিটা ব্যবস্থা করেছে বা অন্যদের যে ফাঁসির ব্যবস্থা করেছে, এটা আসলে চোখে মানে খালি চোখে বোঝা যায় এটা একটা নির্দেশিত রায়, অর্থাৎ তারা এইভাবে একটা নাটক সাজিয়ে তারা নির্দেশিত রায়ের ব্যবস্থা করেছে। তো তাজুলের এখানে জীবনে রিস্ক থাকতে পারে, কিন্তু তাজুল এখানে কোনো মানে ভালো কিছু করেছে এতে মানে, বা তাজুলের টিম কোনো ভালো কিছু করেছে সেটা আমার মনে হয় না। আর তার চেয়ে বড় কথা, তাজুলের বিরুদ্ধে অলরেডি অভিযোগ চলে এসেছে, সে হাজার কোটি টাকা বা কোটি কোটি টাকার বিনিময়ে সে লোকজনকে রাজসাক্ষী করে কাউকে বাঁচিয়ে দিয়েছে, কাউকে ফাঁসিয়ে দিয়েছে। শেষমেশ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জুলাইয়ের মববাজদের লিডার সার্জিস, সে বলেছে ইউনূসের সময় আমরা অনেক ফ্রিডম ছিলাম। আসলে ইউনূসের সময় ওরা অনেক ফ্রিডম ছিল, তাদের বিরুদ্ধে কোনো আইন ছিল না, তারাই ছিল আইন। তারা যখন যা খুশি করেছে, যখন যেখানে মাপ করতে চেষ্টা করেছে, যখন যেখানে যে তদবিরবাজি করেছে, যখন যেখানে সেই যে চান্দাবাজি করেছে, যখন যেখানে খুশি দখলবাজি করেছে, তাদেরকে কেউ কিছু বলার ছিল না। তারা শুধু গিয়ে বলেছে আমি অমুক, আমি তমুক, আমি অমুকের লোক, আমি তমুকের লোক। এখন আর সেই ইউনূস নাই, এখন আর সেটা করার কোনো সুযোগ নাই। এখন যেখানেই যাবে সেখানেই প্যাদানি খাবে, যেখানেই যাবে
মামলা হবে, মামলার পরে জেলের গানি টানতে হবে। অবশ্য যে সার্জিসের কথা বলছি, তার শ্বশুরকে সে বিচারপতি বানিয়েছে, মবের চেষ্টা করেও সে তার এমপি পদ নিতে পারেনি। আসলে এমপি পদ নেওয়াটা তার জন্য অনেক কঠিন ছিল বলেই সে হয়তোবা বুঝতে পেরেই সে বোধহয় শ্বশুরকে আগেই বিচারপতি বানিয়ে রেখেছে, যাতে আইন বিভাগে সহায়তা পাওয়া যায়। জানি না আইন বিভাগ তাকে কতটা সহায়তা দিবে, তবে জনগণ এই মববাজদেরকে এমন পেদাবে সুযোগ এবং সময় পেলে তার পরিণতির জন্য তাদের অপেক্ষা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জামাতের এখন চুলকানি আমরা দেখছি, এরপরে হয়তো আমরা তাদের হাউতাস দেখব। ধন্যবাদ।